হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ভেক্টরের লেকচার নাম্বার 4 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা টাইপস অফ ভেক্টরের মোটামুটি সবগুলি টাইপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ভেক্টরের যোজন এবং বিভাজনের সূত্রসমূহ নিয়ে আলোচনা করব। তো ভেক্টরের যোজন এবং বিভাজনের বেসিক্যালি 5 ধরনের সূত্র আছে। প্রথমটা হচ্ছে সাধারণ সূত্র, 2 নাম্বার হচ্ছে ত্রিভুজ সূত্র, নাম্বার 3 হচ্ছে বহুভুজ সূত্র, নাম্বার 4 হচ্ছে সামান্তরিক সূত্র এবং নাম্বার 5 হচ্ছে উপাংশ সূত্র। এই সবগুলি সূত্রের পারপাস একরকম না। যেমন সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র এবং বহুভুজ সূত্র, এই কয়টা সূত্র তোমাদের লব্ধি ভেক্টর নিয়ে বা লব্ধি ভেক্টর নির্ণয় করতে পারবো। সামান্তরিক সূত্রের মাধ্যমে এই সূত্রগুলোর থেকে দিয়ে তোমরা লব্ধি ভেক্টরটা নির্ণয় করবা। সেই লব্ধি ভেক্টরের মান ও দিক নিয়ে তোমরা আলোচনা করব। মান এবং দিক নিয়ে আমরা আলোচনা করব। এবং উপাংশ সূত্রে আমরা লব্ধি ভেক্টর তৈরি করার জন্য যে উপাংশগুলি দায়ী, সেই উপাংশের মান নিয়ে আমরা আলোচনা করব। ঠিক একই রকমভাবে আমরা আরেকটা ভাবে ডিভিশন করতে পারি সূত্রগুলোকে। এই প্রথম 4টা যে সূত্র ছিল, এই 4টা সূত্র ভেক্টর যোজনের সূত্র এবং উপাংশ সূত্রটা হচ্ছে ভেক্টর বিভাজনের সূত্র। এই কারণে আমরা সূত্রগুলোকে এরকমভাবে ডিভিশন করেছি, ভেক্টর যোজন এবং বিভাজনের সূত্রসমূহ। সো আমরা প্রথম যে 3টা সূত্র, সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, এই 3টা সূত্র তোমাকে লব্ধি ভেক্টর নির্ণয় করতে সহায়তা করবে। লব্ধি ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টর, সেই রেজাল্টেন্ট ভেক্টর লব্ধি ভেক্টর নির্ণয় করতে সহায়তা করবে। আর সামান্তরিক সূত্র সেই লব্ধি ভেক্টরের মান, তার মানে রেজাল্টেন্ট ভেক্টরের মান ও দিক, এই দুইটা নিয়ে আলোচনা করবে। দিক মানে কি? আমরা ফার্স্ট লেকচারে বলেছিলাম, দিক নির্ণয় করা মানে হচ্ছে কোণ নির্ণয় করা। তার মানে তুমি কোণ নির্ণয় করতে পারবে। আর লাস্ট সূত্র উপাংশ সূত্রটা, সেই উপাংশ সূত্রের মাধ্যমে তুমি ওই লব্ধি ভেক্টরটাকে তৈরি করতে যারা রেসপন্সিবল, সেই রেসপন্সিবল ভেক্টরগুলির মান তোমরা উপাংশ সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবে। প্রথম 4টা সূত্র তোমাকে ভেক্টর যোগ করতে সহায়তা করবে, আর পঞ্চম সূত্রটা ভেক্টর বিভাজন করতে সহায়তা করবে, বা লব্ধি ভেক্টরটাকে বিভাজিত করে আমরা যে উপাংশগুলি পাই, সেই উপাংশের মান নির্ণয় করতে সহায়তা করবে। তাহলে এখন আমরা প্রথম থেকে আস্তে আস্তে আসি। আমরা সাধারণ সূত্র পড়ব, ত্রিভুজ সূত্র পড়ব, বহুভুজ সূত্র পড়ব। আমরা একটু ইন ডিটেলস এগুলা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো প্রথম আমরা যে সূত্রটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর যোজনের সাধারণ সূত্র। সাধারণ সূত্রে কি বলছে? সাধারণ সূত্রে বলছে যে একটা ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে যদি অপর ভেক্টরের পাদবিন্দু যোগ করে দেওয়া হয়
একটা ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে আমি এটাকে নামকরণ করলাম এ ভেক্টর আকারে, এটাকে নামকরণ করলাম আমরা বি ভেক্টর আকারে। যদি একটা ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে অপর ভেক্টরের পাদবিন্দু সংযুক্ত করে দেওয়া হয়, তাহলে প্রথমোক্ত ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যে অঙ্কিত ভেক্টর, সেই ভেক্টরটা উক্ত দুইটা ভেক্টরের লব্ধি আকারে প্রকাশিত হবে। তাহলে কি বললাম? প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে যদি দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু সংযুক্ত করে দেওয়া হয়, তাহলে প্রথমোক্ত ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত সংযোজককারী ভেক্টরই উক্ত ভেক্টরদ্বয়ের লব্ধি নির্দেশ করবে। তাহলে লব্ধি কি? লব্ধি হচ্ছে দুইটা ভেক্টরের সমষ্টি। তাহলে আমরা এই আর ভেক্টরটাকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর আকারে প্রকাশ করতে পারি। আর ভেক্টরটাকে আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর আকারে প্রকাশ করতে পারি। তাহলে এখান থেকে আমরা একটু সহজ করে জিনিসটা, সেটা হচ্ছে কোনো একটি ভেক্টর, ধরো ও পি, একটি ভেক্টর ওর থেকে পিতে গেছে, আরেকটি ভেক্টর পি থেকে কিউতে গেছে, তাহলে তার সরণ কত হবে? ও থেকে পিতে গেছে, পি এর থেকে কিউতে গেছে, তাহলে তার সরণ কত? যেখান থেকে সে শুরু করছিল এবং যেখানে যা সে শেষ করছিল, তাদের সংযোগকারী সরলরেখাই হচ্ছে এদের লব্ধি নির্দেশ করবে। এখন কথা হচ্ছে, আমরা যদি এই তিনটা ভেক্টরকে একই ক্রমে সজ্জিত করি, এখানে দুইটি ভেক্টর একই ক্রমে সজ্জিত, এই ভেক্টর ওর থেকে পি, পি এর থেকে কিউ, তারা কি একই ক্রমে সজ্জিত না? এই ভেক্টর এবং বি ভেক্টর তারা একই ক্রমে সজ্জিত, কিন্তু এই আর ভেক্টরটা সেটা হচ্ছে বিপরীত ক্রমে সজ্জিত। তার মানে কি আমরা এটা বলতে পারি না যে একই ক্রমে সজ্জিত ভেক্টরগুলির লব্ধি হবে প্রথমোক্ত ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যে সংযোজককারী ভেক্টর, তার মানে বিপরীত ক্রমে যে ভেক্টরটা, সেই ভেক্টরটাই উক্ত ভেক্টরদ্বয়ের লব্ধি নির্দেশ করবে, তাই নয় কি? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটু দেখি, ওর থেকে পিতে গেল কোন একটি ভেক্টর, ওর থেকে পিতে গেল, আরেকটি ভেক্টর পি থেকে কিউতে গেল, এবং অপর একটি ভেক্টর কিউর থেকে আবার ওতে ফেরত আসলো। ওর থেকে পি বিন্দু পর্যন্ত ভেক্টরকে আমরা এ দ্বারা ডিফাইন করি, পির থেকে কিউ বিন্দু পর্যন্ত ভেক্টরকে আমরা কিউ দ্বারা ডিফাইন করি, এবং কিউ থেকে ও বিন্দু পর্যন্ত ভেক্টরকে আমরা আর দ্বারা ডিফাইন করি। তাহলে একটু খেয়াল করে দেখো তো, সে ওর থেকে যাত্রা শুরু করে পিতে, পি এর থেকে কিউতে, কিউ থেকে আবার ওতে ফেরত আসলো, তাহলে তার সরণ কত? 0। তাহলে এই ভেক্টর তিনটির সমষ্টি তাহলে কি হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর। তাহলে আমরা কি এখান থেকে একটা জিনিস সম্পর্কে একটু ক্লিয়ার হয়ে নিই, সেটা হচ্ছে যে কোনো একটি বিন্দু থেকে যদি সে স্টার্ট করে, সে বিভিন্ন রাস্তা ঘুরে যদি আবার ওই বিন্দুতে ফেরত আসে, তাহলে তার সরণ হচ্ছে 0, এবং সেটাকে যদি আমরা ভেক্টর রূপে প্রকাশ করি, তাহলে সবগুলি ভেক্টরের সমষ্টি হচ্ছে একটি 0 ভেক্টর। এটাই হচ্ছে সাধারণ সূত্র। এরপর আমরা চলে যাই ত্রিভুজ সূত্রে। এরপর আমরা চলে যাব ত্রিভুজ সূত্রে। ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্রে কি বলছে? যে একটা ভেক্টরের শীর্ষবিন্দু থেকে বা একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে যদি আমরা অপর ভেক্টরের পাদবিন্দু স্থাপন করি, তাহলে প্রথমোক্ত ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত সংযোজককারী ভেক্টর বা অঙ্কিত ভেক্টরই উক্ত দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর নির্দেশ করবে। আমরা আগে সাধারণ সূত্রে যেটা পড়েছিলাম, এটা মোরলেস সেম থিং। তাহলে একটা ত্রিভুজের, আমরা জিনিসটা এইভাবে বলতে পারি যে একটা ত্রিভুজের দুইটা বাহু বরাবর যদি একই ক্রমে ভেক্টর নির্দেশিত হয় এবং তৃতীয় বাহুটা যদি বিপরীত ক্রমে নির্দেশিত হয়, তাহলে বিপরীত ক্রমে নির্দেশিত ভেক্টরটা প্রথমোক্ত দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। তাহলে কি বললাম? একটা ত্রিভুজের দুইটা বাহু যদি একই ক্রমে নির্দেশিত ভেক্টর হয়
এবং তৃতীয় বাহুটা যদি বিপরীত ক্রমে নির্দেশিত ভেক্টর হয় তাহলে বিপরীত ক্রমে নির্দেশিত ভেক্টরটা প্রথমোক্ত দুইটা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। আবারও সেই একই সরণ দ্বারা আমরা প্রকাশ করতে পারি। ওর থেকে পিতে গেল, পি এর থেকে কিউতে গেল, তাহলে তার সরণ কত? তার সরণ হচ্ছে ও কিউ। তার মানে ও কিউ হচ্ছে আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তার মানে আর ভেক্টরটা এই ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করতেছে। তাহলে আমরা ত্রিভুজটাকে যদি এভাবে আঁকি, ওর থেকে পিতে গেল, পি এর থেকে কিউতে গেল, তাহলে তার সরণ কত হবে? ও টু কিউ। তার সরণ হবে ও টু কিউ। তাহলে এটাই হচ্ছে তার লব্ধি। এই লব্ধির মান আমরা দেখব আমরা সামান্তরিক সূত্রে গিয়ে। সো এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র। এরপর আমরা চলে যাই বহুভুজ সূত্রে। এরপর আমরা চলে যাই বহুভুজ সূত্রে। বহুভুজ সূত্র, বহুভুজ সূত্রে কি বলছে? একটা ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে অপর ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে চতুর্থ ভেক্টরের পাদবিন্দু, চতুর্থ ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে পঞ্চম ভেক্টরের পাদবিন্দু যদি একই ক্রমে নির্দেশিত হয়, তার মানে ওর থেকে ধরো আমরা এখানে এর থেকে বিতে গেল একটা ভেক্টর, বি এর থেকে সিতে গেল, সি এর থেকে ডিতে গেল, ডি এর থেকে ইতে গেল, ই এর থেকে এফে গেল, তাহলে তার সরণ কত? তার সরণ হচ্ছে এ এফ। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে সরণ ভেক্টরটা, এই সরণ ভেক্টরটা কি এই একই ক্রমে সজ্জিত ভেক্টরগুলির বিপরীত না? বিপরীত ক্রমে এটা সজ্জিত না, তার মানে এটাই তাদের লব্ধি নির্দেশ করবে। তাহলে এর থেকে বিতে যদি ভেক্টরটা যদি পি হয়, বি এর থেকে সিতে কিউ, আর তো এখানে আমরা নিয়ে নিছি এটা যদি এস হয়, এটা যদি টি হয়, এটা যদি ইউ হয়, তাহলে একটু খেয়াল করে দেখো এটা একটা বহুভুজ। এই বহুভুজের সবগুলি বাহু, এই বহুভুজ যদি এন সংখ্যক বাহু বিশিষ্ট হয়, এন সংখ্যক বাহু বিশিষ্ট হয়, তাহলে তার n - 1 সংখ্যক বাহু একই ক্রমে সজ্জিত, একই ক্রমে সজ্জিত। এই বহুভুজটা যদি n সংখ্যক, তাহলে খেয়াল করে দেখো এটা হচ্ছে একটা ষড়ভুজ। এই ষড়ভুজের 5টি বাহু, ষড়ভুজের কয়টা বাহু? 6টা বাহু। 6টা বাহুর মধ্যে 5টি বাহু একই ক্রমে সজ্জিত, শুধুমাত্র ষষ্ঠ বাহুটা বিপরীত ক্রমে সজ্জিত। তাহলে বিপরীত ক্রমে সজ্জিত ভেক্টরটা n - 1 সংখ্যক বাহু বিশিষ্ট যে বহুভুজ গঠন করেছে সেই বহুভুজটার লব্ধি নির্দেশ করবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আর ভেক্টর সমান সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস এস ভেক্টর প্লাস টি ভেক্টর প্লাস ইউ ভেক্টর। তাহলে এই আটটা হচ্ছে সবগুলি ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। এটা আমরা ত্রিভুজ সূত্র থেকেও দেখতে পারি। কীরকমভাবে একটু খেয়াল করে দেখো, কোন একটি বস্তু এর থেকে বিতে গেল, বি এর থেকে সিতে গেল, তাহলে তার সরণ কত? তাহলে তার সরণ হচ্ছে এসি। তাহলে এসি যদি সরণ হয় তাহলে এটাকে তুমি পি প্লাস কিউ ভেক্টর আকারে প্রকাশ করতে পারো। এর থেকে সিতে গেল, সি এর থেকে ডিতে গেল, তাহলে তার সরণ কত? তাহলে তার সরণ হচ্ছে এডি। তাহলে এডি ভেক্টরটা কি হবে? পি প্লাস কিউ প্লাস এস। এর থেকে ডিতে গেল, ডি এর থেকে ইতে গেল, তাহলে তার সরণ কত? এইটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস এস প্লাস টি। দেখো সবগুলা কিন্তু আমরা শুধু ত্রিভুজ সূত্র দিয়ে কিন্তু আমরা সলভ করতে পারতেছি। এর থেকে ইতে গেল, এর থেকে এফে গেল, তাহলে আর ভেক্টর সমান সমান কত হবে? পি প্লাস কিউ প্লাস এস প্লাস টি প্লাস ইউ। একটু খেয়াল করে দেখো এইটা আর এটা সেম থিং। তার মানে আমরা বহুভুজ সূত্রটা বেসিক্যালি এটা ত্রিভুজ সূত্র থেকে নিয়ে আসা হয়েছে, ত্রিভুজ সূত্র থেকে নিয়ে আসা হয়েছে। তাহলে আমাদের এই লব্ধি ভেক্টরটা কি? লব্ধি ভেক্টরটা হচ্ছে একই ক্রমে সজ্জিত সবগুলি ভেক্টরের সমষ্টি বিপরীত ক্রমে সজ্জিত ভেক্টরের সমান। এটাই হচ্ছে আমাদের বহুভুজ সূত্র।
তা আমরা তিনটা সূত্র নিয়ে আমরা আলোচনা শেষ করে ফেলছি। একটা হচ্ছে সাধারণ সূত্র, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, একটা হচ্ছে বহুভুজ সূত্র। এরপর আমরা চলে যাব সামান্তরিক সূত্রে। আমাদের তিনটা সূত্র থেকে একটু খেয়াল করে দেখো যে তিনটা সূত্র থেকে আমরা কিন্তু শুধুমাত্র লব্ধি ভেক্টরটা নির্ণয় করেছি। লব্ধি ভেক্টর, যেহেতু লব্ধি ভেক্টর, লব্ধিটা হচ্ছে একটা ভেক্টর, তার ডেফিনেটলি একটা মান আছে এবং দিক আছে। লব্ধিটা হচ্ছে একটা ভেক্টর, এটা যেহেতু একটা ভেক্টর, তার ডেফিনেটলি মান এবং দিক আছে। এই মান এবং দিক আমরা যে সূত্রের মাধ্যমে প্রকাশ করি সেই সূত্রটার নাম হচ্ছে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র। এখন আমরা সামান্তরিক সূত্রে চলে যাব। মোস্ট ইম্পর্টেন্ট টপিক, একদম ভেক্টরের কোর বলা হয় এটাকে, সামান্তরিক সূত্র। এরপর আমরা চলে যাব সামান্তরিক সূত্রে, ল অফ প্যারালেলোগ্রাম। ল অফ প্যারালেলোগ্রাম। একটু খেয়াল করে দেখো, যখন আমরা লব্ধি সম্পর্কে তোমাদের বলেছিলাম তখন কিন্তু আমরা ক্যারাম বোর্ড খেলেছিলাম, তাই না? এখন আমরা ওই জিনিসটা আবার একটু ঝালাই করে নেওয়ার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে একটা বল, এই বলে এখান থেকে ধরো মেসি হিট করলো। মেসি বলটাকে এই দিক বরাবর হিট করার চেষ্টা করলো, ধরো 5 নিউটন বলে। এখান থেকে ধরো রোনালদো এই বলটাকে এই দিক বরাবর 10 নিউটন বলে হিট করলো। সে 5 নিউটন বলে হিট করলো, সে ধরো 10 নিউটন বলে হিট করলো। একই সময়ে একই বলের উপর, কারণ লব্ধি হওয়ার মেইন শর্তটা আমি বলেছিলাম, লব্ধি হওয়ার মেইন শর্তটা বলেছিলাম একই বিন্দুতে একই সময়ে, একই বিন্দুতে এবং একই সময়ে যদি একাধিক ভেক্টর ক্রিয়া করে, একাধিক ভেক্টর যদি ক্রিয়া করে তাহলে শুধুমাত্র আমরা লব্ধি পাবো। এখন মেসি এটা সকালবেলা হিট করলো, রোনালদো এটা বিকালবেলা হিট করলো, তাহলে কি আমরা লব্ধি পাবো? না। মেসি বল বরাবর হিট করলো, রোনালদো আরেকটা বল বরাবর হিট করলো, তাহলে আমরা লব্ধি পাবো? ডেফিনেটলি না। সো লব্ধি পেতে গেলে পরে অবশ্যই একই বলের উপর একই টাইমে হিট করতে হবে, অ্যাট দ্য পয়েন্ট অ্যাট এ টাইম, অ্যাট দ্য পয়েন্ট অ্যাট এ টাইম। যদি হিট করে তাহলে সেক্ষেত্রে এই বলটা কোন দিক বরাবর যাবে? এই বরাবর যাবে না এই বরাবর যাবে, নাকি অন্য একটা ডাইরেকশন বরাবর যাবে? ডেফিনেটলি এই বলটা আমি যদি এই ভেক্টরটাকে রিপ্লেস করে এখানে নিয়ে আসি, আমি যদি এই ভেক্টরটাকে রিপ্লেস করে এখানে নিয়ে আসি, এই ভেক্টরটাকে রিপ্লেস করে এখানে নিয়ে আসি, সেটা 5 নিউটন বলের একটি ভেক্টর, সেটা 10 নিউটন বলের একটি ভেক্টর। আমি এর মান এবং দিক অপরিবর্তিত রেখে আমরা শুধুমাত্র এটাকে ভেক্টর রিপ্লেসমেন্ট করতেছি। যদি এরকম হয় তাহলে এই বলটা কোন দিক বরাবর যাবে? মেসির দিক বরাবর যাবে? ডেফিনেটলি না। রোনালদোর দিক বরাবর যাবে? ডেফিনেটলি না। সে নতুন একটা দিক পাবে। সেই নতুন দিকটা কোনটা? সেই নতুন দিকটা হচ্ছে এটা। একটু খেয়াল করে দেখো, আমরা যদি এই চিত্রটা থেকে যদি আমরা একটা সামান্তরিক ড্র করার চেষ্টা করি, এটার প্যারালাল আমরা এখানে আঁকলাম, এটার প্যারালাল আমরা এখানে আঁকলাম, একটা যদি আমরা সামান্তরিক ড্র করার চেষ্টা করি, 5 নিউটন এবং 10 নিউটন এই সামান্তরিকের কি সন্নিহিত বাহু না? এটা যেহেতু 10 নিউটন, ডেফিনেটলি আমার এটাও কত নিউটন হবে? 10 নিউটন হবে, কারণ এটা পরস্পর সমান্তরাল এবং সমান। এটা যদি 5 নিউটন হয়, এটা কত নিউটন হবে? ডেফিনেটলি 5 নিউটন হবে, কারণ এরা পরস্পর সমান্তরাল এবং সমান। তাহলে এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর কি এই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করতেছে।
এবং এখান থেকে সে যে নতুন ডাইরেকশনটা পেল, সেই নতুন ডাইরেকশনটাই তো তার হচ্ছে কি নির্দেশ করবে, সেই নতুন ডাইরেকশনটাই হচ্ছে তার লব্ধি নির্দেশ করবে। তার মানে আমরা কি বলতে পারি যে দুইটা ভেক্টর যদি একই সময়ে একই বিন্দুতে ক্রিয়া করে এবং ওই দুটা ভেক্টর দ্বারা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে উক্ত সামান্তরিকের কর্ণ ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। তাহলে সামান্তরিক সূত্রটা একটু জেনে নাও। সামান্তরিক সূত্রটা হচ্ছে যে একই বিন্দুতে একই সময় যদি দুইটা ভেক্টর ক্রিয়া করে এবং ওই দুটা ভেক্টর দ্বারা যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে উক্ত সামান্তরিকের কর্ণ ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। এটাও আমরা ত্রিভুজ সূত্র দ্বারা ব্যাখ্যা করব। এই লব্ধিটার মান এবং দিক নির্ণয় করার জন্যই আমরা সামান্তরিক সূত্রটা পড়ব। তাহলে আমরা সামান্তরিক সূত্রটা আমরা একটু ডিটেলে যাই। একই বিন্দুতে দুইটা ভেক্টর, আমি ধরে নিই এটা পি ভেক্টর এবং এটা কিউ ভেক্টর। এটা পরস্পরের সাথে একটা অ্যাঙ্গেলে থাকবে, ডেফিনেটলি একটা অ্যাঙ্গেলে আছে। আমি ধরে নিই অ্যাঙ্গেলটার মান হচ্ছে আলফা। এই দুটা ভেক্টর দ্বারা যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, এটা যদি সামান্তরিক হয়, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করতেছে, পি ভেক্টর এবং কিউ ভেক্টর দ্বারা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু নির্দেশ করতেছে। তাহলে এটা যদি পি ভেক্টর হয়, আমরা এটা নাম দিই ও এ বি সি। তাহলে ওই ভেক্টরের সমান এবং সমান্তরাল কে? সিভি। তাহলে এটা যদি পি ভেক্টর হয়, ডেফিনেটলি আমার এটাও পি ভেক্টর। ও সি এর সমান এবং সমান্তরাল কে? এ বি। এটা যদি কিউ ভেক্টর হয়, ডেফিনেটলি আমার এটাও কিউ ভেক্টর। তাহলে কি বলছে যে এই দুটা ভেক্টর দ্বারা সামান্তরিকের যদি দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে উক্ত সামান্তরিকের কর্ণ তার লব্ধি নির্দেশ করবে। উক্ত সামান্তরিকের কর্ণ তার লব্ধি নির্দেশ করবে। একটু খেয়াল করে দেখো, এটা আমরা ত্রিভুজ সূত্র থেকে বের করতে পারি। আমি উপরের পোর্শনটা বাদ দিই, শুধুমাত্র এই পোর্শনটা নিয়ে কাজ করি। কোন একটি ভেক্টর ওর থেকে এতে গেল, এর থেকে বিতে গেল, ও থেকে এতে গেল, এ থেকে বিতে গেল। তার সরণ কত? তার সরণ হচ্ছে ওবি। ওর থেকে এই বিন্দু পর্যন্ত ভেক্টরকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি, এর থেকে বি বিন্দু পর্যন্ত ভেক্টরকে যদি আমরা কিউ দ্বারা প্রকাশ করি, তাহলে তার লব্ধি কত? তার সরণ কত? সরণ হচ্ছে ওবি। ওবি যদি সরণ হয়, তাহলে এটাই তার লব্ধি নির্দেশ করতেছে, আর সমান সমান পি প্লাস কিউ। মিলল? ঠিক একই রকম ভাবে আমরা যদি উপরের প্রশ্নটা নিয়ে আলোচনা করি, ওর থেকে সিতে গেল, সি এর থেকে বিতে গেল, ও থেকে সিতে গেল, সি এর থেকে বিতে গেল। ওর থেকে সি বিন্দু পর্যন্ত ভেক্টর যদি কিউ হয়, সি এর থেকে বি বিন্দু পর্যন্ত ভেক্টর যদি পি হয়, তাহলে তার সরণ কত? ও থেকে বি। এটা কি? লব্ধি। যেহেতু তার সরণ হচ্ছে ও টু বি, সেটা ডেফিনেটলি এই ত্রিভুজের বিপরীত ক্রমে সজ্জিত। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আর সমান সমান আর ইকুয়ালস টু কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর। দেখো, ত্রিভুজ সূত্র থেকে চলে আসছে। সো তুমি যে পোর্শনটা নিয়ে কাজ করো না কেন, আলটিমেটলি তোমার এই সামান্তরিকের কর্ণটাই ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করতেছে। এটাই হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। তাহলে আমরা এখন এই লব্ধিটার মান এবং দিক আমরা নির্ণয় করতে চাই। এই লব্ধিটার মান এবং দিক আমরা নির্ণয় করতে চাই। তাহলে সামান্তরিক সূত্রের মেইন পারপাস কি? সামান্তরিক সূত্রের মেইন পারপাস হচ্ছে লব্ধির মান ও দিক নির্ণয় করা। দিক মানে কি?
কোণ নির্ণয় করা। আমরা ধরে নেই এই লব্ধিটা পি এর সাথে, যেহেতু কোণ বলছে ডেফিনেটলি কোনো না কোনো ভেক্টরের সাথে তোমাকে কোণ নিয়ে কাজ করতে হবে। এই লব্ধিটা পি এর সাথে থিটা ডিগ্রি কোণে আছে, সেটা আমরা ধরে নিলাম। এবং আমাদের আলোচনার সুবিধার জন্য বা এই লব্ধিটার মান এবং দিক নির্ণয় করার জন্য আমরা কি করলাম, বি বিন্দু থেকে আমরা একটা পি ভেক্টরের বর্ধিতাংশের উপর আমরা একটা লম্ব কল্পনা করলাম। এটাকে আমরা বিডি দ্বারা কল্পনা করি। তাহলে এটা যদি আলফা হয়, ডেফিনেটলি আমার এটাও আলফা হবে অনুরূপ কোণ বলিয়া। ওকে, গুড। তাহলে এখন আমরা আসি লব্ধির মান নির্ণয়ের সূত্রে। লব্ধির মান, লব্ধিটা কতটুকু? লব্ধিটা হচ্ছে ওবি। একটু খেয়াল করে দেখো, আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ পাইছি, তাই না? এটা যেহেতু আমরা লম্ব অঙ্কন করেছি, সো ডেফিনেটলি এটা হচ্ছে একটা সমকোণ। আমরা একটা সমকোণী ত্রিভুজ পাইছি। যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা লিখতে পারি ও বি স্কোয়ার সমান সমান ও ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে ওডিটাকে আমরা এভাবে ভাগ করে লিখতে পারি ও এ প্লাস এডি তার হোল স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে ও এ স্কোয়ার প্লাস 2OA ইন্টু এডি প্লাস এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। একটু খেয়াল করে দেখো, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার হচ্ছে এবি স্কোয়ার পিথাগোরাস থেকে। ও এ স্কোয়ার প্লাস 2OA ইন্টু এডি প্লাস এ বি স্কোয়ার। তাহলে ও বি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস 2OA ইন্টু এডি প্লাস এ বি স্কোয়ার। তাহলে ও বি স্কোয়ার ইকুয়ালস টু কি? ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এডি প্লাস এ বি স্কোয়ার। আচ্ছা, এখন তাহলে আমরা এটার মানগুলো একটু বসিয়ে দিই। তাহলে ও বি এর মান হচ্ছে আর, তার উপর স্কোয়ার। ও এর মান হচ্ছে পি, তার উপর স্কোয়ার। অনেকে একটা ভুল ধারণা থাকে যে ও এটা পি ভেক্টর নির্দেশ করতেছে, তার মানে ওডিটাও হয়তো বা পি ভেক্টর নির্দেশ করবে, কিন্তু আসলে ঘটনাটা সত্য না। কারণ পি ভেক্টরের মান হচ্ছে শুধুমাত্র এর থেকে 1 সেন্টিমিটার বেশিও না, এর থেকে 1 সেন্টিমিটার কমও না। এডিটা হচ্ছে ও এর বর্ধিতাংশ, সেটাকে আমরা কোনো ভেক্টর রূপে প্রকাশ করিনি। সো পি ভেক্টরটা শুধুমাত্র ও এর লেনটুকু প্রকাশ করবে। তাহলে প্লাস 2 ইন্টু ও এর মান হচ্ছে পি ইন্টু এডি। এডিটাকে যেহেতু কোনো ভেক্টর রূপে প্রকাশ করা হয় নাই, তার মানে এটাকে আমরা এডি রাখি প্লাস এ বি স্কোয়ার। এ বি স্কোয়ার হচ্ছে কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের আননোন ভ্যালুটা হচ্ছে এডি। তাহলে সেক্ষেত্রে আমরা এডি এর মানটা একটু নির্ণয় করার চেষ্টা করি। তাহলে ত্রিভুজ এ বি ডি এ এটা যদি আলফা হয়, তাহলে এডিটা হচ্ছে ভূমি। তাহলে কজ আলফা সমান সমান, যেহেতু ভূমিটা হচ্ছে কজের সাথে রিলেটেড, ট্রিগোনোমেট্রিক দুটা ফান্ডামেন্টাল ফাংশন হচ্ছে একটা সাইন একটা কজ। কজটা যেহেতু ভূমির সাথে রিলেটেড, তার মানে হচ্ছে কজ আলফা সমান সমান ভূমি বাই অতিভুজ, তার মানে এবি। তাহলে এডি ইকুয়ালস টু এ বি কজ আলফা। তাহলে এখন আমরা এটাতে মানটা বসিয়ে দিই। মানটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু এডি। এডির মান হচ্ছে এ বি কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। তাহলে এবির মানটা আমরা জানি, সো আমরা এবির মানটা একটু নির্ণয় করার, এবির মানটা আমরা একটু বসিয়ে দিই। আমরা একটু এবির মানটা বসিয়ে দিই। তাহলে এখান থেকে লেখা যায় আর স্কোয়ার, এখান থেকে লেখা যায় আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু এবি। এবির মান হচ্ছে কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আর লিখতে পারি আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এই যে আটটা, এই আটটা ছিল লব্ধি ভেক্টর, এবং এটা যেহেতু আমাদের এখানে কোনো আমরা ভেক্টর সাইন ব্যবহার করতেছি না, তার মানে এটাই হচ্ছে লব্ধি ভেক্টরের মান।
এটাই হচ্ছে লব্ধি ভেক্টরের মান। সো ফাইনালি আমরা সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা লব্ধি ভেক্টরের, আমাদের উদ্দেশ্যটা ছিল সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা লব্ধি ভেক্টরের মান এবং দিক নির্ণয় করব। আমরা শুধুমাত্র এখানে লব্ধি ভেক্টরের মানটা আমরা পেয়ে গেছি, আর সমান সমান √p² + q² + 2pq cos আলফা, 2pq cos আলফা। আমরা গত ক্লাসে বা তার আগের লেকচারে আমরা দেখেছি, গত লেকচারে না, তার আগের লেকচারে আমরা দেখিয়েছিলাম যে লব্ধির মানটা বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণের উপর, ভেক্টরদের মধ্যবর্তী কোণের উপর। এখন কথা হচ্ছে পি আর কিউর মানটা যদি ফিক্স হয়, তাহলে এই যে লব্ধির মানটা, এই লব্ধির মানটা শুধুমাত্র ডিপেন্ড করবে আলফার উপর, এই লব্ধির মানটা শুধুমাত্র ডিপেন্ড করবে আলফার উপর। তাহলে আমরা কয়েকটা ইনসিডেন্ট একটু আলোচনা করার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এরা দুজন যদি একই দিকে ক্রিয়া করে, আমরা ধরে নিই এটার মান হচ্ছে, পি ভেক্টরের মান হচ্ছে ধরো 3 একক, কিউ ভেক্টরের মান ধরো 4 একক। এরা দুজন যেহেতু একই দিকে ক্রিয়া করতেছে, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে, তাদের মধ্যবর্তী কোণ পি আর কিউর মধ্যবর্তী কোণ কত ছিল? আলফা। তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে তাদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে লব্ধির মানটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে লব্ধি আর সমান সমান √p² + q² + 2pq cos 0 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি √3² + 4² + 2 3 × 4 cos 0 এর মান হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, বা আমরা আগে ফর্মুলাটা সাজিয়ে নেই। তাহলে cos 0 মান হচ্ছে 1, তার মানে ফর্মুলাটা হচ্ছে p² + q² + 2pq, তার মানে হচ্ছে √p + q² = p + q। তাহলে একটু খেয়াল করো, আমরা যদি p + q এর মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের মানটা কত আসলো? 3 + 4 = 7। নাম্বার 2, যদি আমাদের পি ভেক্টরটা যদি এই বরাবর ক্রিয়া করে, তার মান আগের মতো 3 আছে। কিউ ভেক্টরটা যদি এই বরাবর ক্রিয়া করে, তার মান আগের মতো 4ই আছে। কিউ ভেক্টরটা যদি এদিকে ক্রিয়া করে, তার মান যদি আগের মতো 4 যদি এরকম থাকে, তাহলে একটু খেয়াল করে দেখো, এই দুটা ভেক্টর পরস্পরের বিপরীতে ক্রিয়া করতেছে। দুইটা ভেক্টর পরস্পরের বিপরীতে ক্রিয়া করতেছে। যেহেতু বিপরীতে ক্রিয়া করতেছে, তার মানে আলফার মান হচ্ছে 180 ডিগ্রি। যদি 180 ডিগ্রি হয়, তাহলে লব্ধির মানটা কত হবে? লব্ধি হচ্ছে √p² + q² + 2pq cos 180 ডিগ্রি। যদি 180 ডিগ্রি হয়, তাহলে cos 180 এর মান হচ্ছে -1, তার মানে p² + q² - 2pq সমান সমান √p ডিফারেন্স কিউ। এই নতুন সাইনটার নাম হচ্ছে ডিফারেন্স, এই নতুন সাইনটার নাম হচ্ছে ডিফারেন্স। কারণ আমরা জানি না পি কি কিউর থেকে বড় না কিউ পি এর থেকে বড়। যদি আমাদের মান যদি দেওয়া না থাকতো, তাহলে আমরা কিন্তু এটা ডিটারমাইন করতে পারতাম না যে পি ইজ গ্রেটার দ্যান কিউ অর কিউ ইজ গ্রেটার দ্যান পি। এখানে যেহেতু মান দেওয়া আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি কিউর মানটা হচ্ছে পি এর থেকে বড়। যদি মান দেওয়া না থাকতো, তাহলে সেক্ষেত্রে পি বড় না কিউ বড় সেটা আমরা বুঝতে পারতাম না, যার কারণে সেটা ছিল আনসার্টেন। এই কারণে আমরা এখানে ডিফারেন্স সাইনটা ব্যবহার করেছি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ইজিলি দেখতে পারতেছি যে কিউটা পি এর থেকে বড়, তার মানে কিউ - পি তার উপর হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট কাটাকাটি, তার মানে হচ্ছে কিউ - পি, তার মানে হচ্ছে 4 - 3 = 1। এই দুটো ইনসিডেন্ট একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে ধরো একটা বল 3 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। তুমি এই বলটাকে 4 মিটার/সেকেন্ড বেগে একই দিকে লাথি মারলা। বলের বেগ বাড়বে না কমবে? 3 মিটার/সেকেন্ড বেগে সে ধরো পূর্ব দিক বরাবর যাচ্ছে, তুমি 4 মিটার/সেকেন্ড বেগে ওই বলটাকে পূর্ব দিক বরাবরই লাথি মারলা। বা 3 নিউটন বলে যাচ্ছে, তুমি 4 নিউটন বলে ওই বলটাকে
পূর্ব দিক বরাবর বা একই দিক বরাবর লাথি মারলা, তাহলে বলের যে ভেলোসিটিটা বা বলের যে বেগটা, সেই বেগটা ডেফিনেটলি বেড়ে যাবে। যদি বলের বেগটা বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে, যদি বলের বেগটা বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা বলের বেগটা কত হবে, যেহেতু তুমি একই দিক বরাবর লাথি মারছো, তার মানে দুইজনের ফোর্স বা দুইজনের বেগ যোগ হয়ে যাবে, যোগ হয়ে কত হচ্ছে 7 হয়েছে। এখন কথা হচ্ছে সেকেন্ড কেসে বল ধরো 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তুমি উল্টো দিক বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে তাকে লাথি মারলা, তাহলে সেক্ষেত্রে বলের বেগ বাড়বে না কমবে? ডেফিনেটলি কমে যাবে। তাহলে বলটা যে বরাবর যাচ্ছে তুমি তাকে উল্টো দিক বরাবর লাথি মারলা, লাথি মারার কারণে বলের বেগটা গেল কমে, কমে কত হইল কিউ মাইনাস পি 1 মিটার পার সেকেন্ড। তাহলে একটু খেয়াল করে দেখো, তুমি যদি দুইটা ভেক্টর পরস্পর একই দিকে ক্রিয়া করে তাহলে লব্ধির মানটা বেড়ে যায় এবং লব্ধির মানটা ভেক্টর দ্বয়ের মানের সমষ্টি হয়। আর যদি দুইটা বিপরীত দিক বরাবর ভেক্টর হয় তাহলে লব্ধির মানটা কমে যায় এবং তাদের লব্ধির মানটা হয় ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফলের সমান। সেকেন্ড কেস গেল, এবার আমরা থার্ড কেসে চলে যাই। এবার আমরা থার্ড কেসে চলে যাই। এবার আমরা থার্ড কেসে চলে যাই। ধরো কোনো একটা ভেক্টর পি, সেই ভেক্টরের মান হচ্ছে 3, কোনো একটা ভেক্টর কিউ, সেই ভেক্টরের মান হচ্ছে 4, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি ফর এক্সাম্পল। তাহলে তাদের লব্ধি কী হবে? ডেফিনেটলি এটা হবে তার লব্ধি, এটা হবে তার আর লব্ধি, তাই না? এটা হবে তার আর লব্ধি, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে আলফা ইকুয়ালস টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে লব্ধি কত হবে? আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তার মানে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যদি হয় রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু 5। তাহলে ভেক্টরদ্বয় যদি পরস্পরের সাথে সমকোণে ক্রিয়া করে তাহলে আমরা লব্ধির মানটা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা খুব ইজিলি বের করতে পারি, তার মান হচ্ছে 5। এবার 4 নাম্বার ইনসিডেন্ট। ধরো পি ভেক্টরটা হচ্ছে এটা, যার মান হচ্ছে 3, কিউ ভেক্টরটা হচ্ছে এটা, যার মান হচ্ছে 4। তাহলে তাদের লব্ধি কত হবে? লব্ধিটা হবে এটা। আর ধরো তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। এখন বর্তমানে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। যদি এরকম হয় তাহলে আলফা সমান সমান যদি 120 ডিগ্রি হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস 120 ডিগ্রি। তাহলে কজ 120 ডিগ্রির মান হচ্ছে -1/2, তার মানে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস pq। তাহলে সেক্ষেত্রে তার মানটা কত আসলো? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 4। তার মানে এখান থেকে মানটা আসলো 3 স্কোয়ার হচ্ছে 9, 4 স্কোয়ার হচ্ছে 16, 25 মাইনাস 3 4 12, তার মানে হচ্ছে রুট ওভার 13। ওকে, আমরা এই ইনসিডেন্টগুলি, এতগুলি ইনসিডেন্ট আমরা কেন দেখলাম? এটার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে, একটু খেয়াল করে দেখো, আমাদের ভেক্টরগুলির মান সবগুলি কিন্তু অপরিবর্তিত, 3 4 3 4 3 4 এবং 3 4, কিন্তু লব্ধির মানটা এক এক ক্ষেত্রে এক এক রকম হয়েছে। যখন ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ ছিল 0 ডিগ্রি তখন লব্ধির মান ছিল 7, যখন ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ ছিল 180 ডিগ্রি তখন ভেক্টরদ্বয়ের মান হচ্ছে 1, লব্ধি ভেক্টরের মান হচ্ছে 1। ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ ছিল যখন 0 ডিগ্রি তখন লব্ধি ভেক্টরের মান হচ্ছে 7। ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ যখন ছিল 180 ডিগ্রি তখন লব্ধি ভেক্টরের মান হচ্ছে 1। ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ যখন ছিল 90 ডিগ্রি তখন লব্ধি ভেক্টরের মান হচ্ছে 5। ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ যখন 120 ডিগ্রি তখন লব্ধি ভেক্টরের মান হচ্ছে 13। এখান থেকে যে জিনিসটা আমরা বুঝি সেটা হচ্ছে
ভেক্টর দ্বয়ের মান যদি অপরিবর্তিত থাকে তাহলে লব্ধি ভেক্টরটা শুধুমাত্র আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, লব্ধি ভেক্টরটা শুধুমাত্র তাদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে। এখন একটু খেয়াল করে দেখো, আমরা এই সবগুলি লব্ধি ভেক্টরের মানের মধ্যে সর্বোচ্চ মান আমরা কোনটা পেয়েছি? সর্বোচ্চ মান পেয়েছি যখন তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি, সর্বোচ্চ মান হচ্ছে 7। সর্বনিম্ন মান আমরা কোনটা পেয়েছি? যখন তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, তখন লব্ধি ভেক্টরের মান হচ্ছে 1। তার মানে দুইটি ভেক্টর যদি পরস্পর একই দিকে ক্রিয়া করে তথা তাদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমরা সর্বোচ্চ মানের লব্ধি পাবো। আর যদি দুইটি ভেক্টর পরস্পরের বিপরীতে ক্রিয়া করে এবং তাদের মধ্যবর্তী কোণ তথা তাদের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা লব্ধি ভেক্টরের সর্বনিম্ন মান পাবো। তার মানে সর্বোচ্চ লব্ধি যখন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি হয়েছে, তখন আমরা লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান পেয়েছি এবং সর্বোচ্চ মান হচ্ছে দুটি ভেক্টরের সমষ্টি। এরপর হচ্ছে সর্বনিম্ন লব্ধি আলফা, যেটা কিনা পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ এবং তাদের মধ্যবর্তী কোণ ছিল 180 ডিগ্রি। তার মানে দুইটা ভেক্টর পরস্পরের বিপরীতে ক্রিয়া করতেছে। যদি বিপরীতে ক্রিয়া করে তাহলে লব্ধি ভেক্টরে আমরা সর্বনিম্ন মান পাবো এবং সর্বনিম্ন মান হচ্ছে ভেক্টর দ্বয়ের বিয়োগফলের সমান, তার মানে পি ডিফারেন্স কিউ। আর যদি ভেক্টর দ্বয় পরস্পরের সাথে সমকোণে ক্রিয়া করে, যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা লব্ধি ভেক্টরের মান পাবো আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো আমরা সর্বোচ্চ লব্ধি, সর্বনিম্ন লব্ধি এবং আমরা অন্যান্য কোণের ক্ষেত্রেও আমরা ইনসিডেন্টগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। তো এই হচ্ছে আমাদের লব্ধির মানের ঘটনা। এখন আমরা চলে যাব লব্ধির দিক নিয়ে। তাহলে সামন্তরিক সূত্র থেকে আমাদের লব্ধির মান এবং দিক দুইটা নির্ণয় করার উদ্দেশ্য ছিল। আমরা অলরেডি লব্ধির মান আমরা পেয়ে গিয়েছি। সেটার মান কত? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এখন আসো আরেকটু আমরা লব্ধির মানটা নিয়ে একটু আলোচনা করি। আমরা যে ইনসিডেন্টগুলো দেখিয়েছিলাম যে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, দুইটা ভেক্টর পি আর কিউ ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, তাহলে আমাদের যে লব্ধিটা হবে সেই লব্ধিটা কোন দিক বরাবর ক্রিয়া করবে? যদি দুইটা ভেক্টর বিপরীত দিক বরাবর ক্রিয়া করে, পি ভেক্টরের দিকে কিউ ভেক্টরের দিকে যদি বিপরীত দিক বরাবর ক্রিয়া করে, তাহলে লব্ধির দিকটা কোনটা হবে? সেই দিকটা নির্ণয় করার জন্য এখন আমরা লব্ধির দিক নির্ণয়ের ফর্মুলাতে যাব। এখন আমরা চলে যাব লব্ধির দিক নির্ণয়ের ফর্মুলা। দিক নির্ণয় করা মানে কি? দিক নির্ণয় করা মানে হচ্ছে কোণ নির্ণয় করা। দিক মানে কি? দিক মানে কোণ নির্ণয় করা। এখন লব্ধির কোণটা কত? কোণ নির্ণয় করতে গেলে পরে ডেফিনেটলি সেখানে আমাদের কোনো না কোনো একটি ডাইরেকশনের সাথে উৎপন্নকৃত কোণ আমাকে নির্ণয় করতে হবে। আমরা কি ধরে নিছি? লব্ধিটা পি ভেক্টরের সাথে থিটা ডিগ্রি কোণে আছে। সেই থিটার মানটা এখন আমরা নির্ণয় করার চেষ্টা করব। এখন কথা হচ্ছে যে যখন আমরা কোনো কিছুর কোণ নির্ণয় করতে যাই, তখন জেনারেলি আমরা উক্ত রেখাটার ঢাল নির্ণয় করতে চাই।
এখন কথা হচ্ছে ঢাল নির্ণয় করার কারণটা কি একটু খেয়াল করে দেখো। কোনো একটা রেখা বা কোনো একটা ভেক্টর অন্য কোনো ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে আছে সেটা নির্ণয় করার সবচাইতে সহজ পন্থা হচ্ছে উক্ত রেখাটার বা উক্ত ভেক্টরটার ঢাল নির্ণয় করো। এখন ঢাল নির্ণয় করা মানে কি? ঢাল নির্ণয় করা মানে হচ্ছে যে ওই ভেক্টরটার বা যে ভেক্টরটার আমি ঢাল নির্ণয় করতে যাচ্ছি বা লব্ধি ভেক্টরটার যে আমরা ঢাল নির্ণয় করতে যাচ্ছি ওই লব্ধি ভেক্টরটা পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে আছে সেই কোণটা নির্ণয় করা, এবং সেই কোণটা নির্ণয় করার জন্য যেহেতু আমরা ঢাল নির্ণয় করতেছি, ঢাল নির্ণয় করার জন্য আমাকে কি নির্ণয় করতে হবে? ট্যান থিটা নির্ণয় করতে হবে। ট্যান থিটা নির্ণয় করতে হবে। তাহলে ট্যান থিটা ঢাল আমরা ছোটবেলায় পড়ে আসছি যে কোনো একটি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যান অনুপাতকে বলা হয় ঢাল। এটা হচ্ছে ঢালের একটা ডেফিনেশন। আরেকটা ডেফিনেশন হচ্ছে যে ওয়াই অক্ষের স্থানাঙ্কের পার্থক্য এবং এক্স অক্ষের স্থানাঙ্কের পার্থক্যের যে অনুপাত সেই অনুপাতটাকে ঢাল বলা হয়। একটু খেয়াল করে দেখো, আমরা যদি এই রেখাটার ঢাল নির্ণয় করতে যাই, এই রেখাটা এক্স অক্ষের সাথে যত ডিগ্রি কোণ করবে সেই কোণের ট্যানজেন্টকে বলা হচ্ছে ঢাল। আরেকটা ঢালের ডেফিনেশন কি? ঢালের ডেফিনেশন হচ্ছে যে ওয়াই অক্ষের স্থানাঙ্কের পার্থক্য এবং এক্স অক্ষের স্থানাঙ্কের পার্থক্যের যে অনুপাত, আমি ধরে নেই এই স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে এক্স ওয়াই এবং এই পয়েন্টের স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে 0 0। অথবা এখানে আমি দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কাজ করতে পারি। ধরো এই পয়েন্টের স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে x2 y2 এবং এই পয়েন্টের স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে x1 y1। তাহলে এখন তাহলে দেখো এই পয়েন্টের স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে x2 y2 এবং এই পয়েন্টের স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে x1 y1। তাহলে আমরা যদি এই রেখাটার ঢাল নির্ণয় করতে চাই, আমরা ইচ্ছা করলে পরে এই মূল বিন্দু থেকে এই পয়েন্টের মধ্যেও ঢাল নির্ণয় করতে পারি, অথবা আমরা এই দুইটা পয়েন্টের মধ্যেও ঢাল নির্ণয় করতে পারি। কারণ এটা যদি থিটা হয় ডেফিনেটলি আমার এটাও থিটা হবে, কারণ হচ্ছে অনুরূপ কোণ বলিয়া। আচ্ছা, তাহলে ওয়াই অক্ষের স্থানাঙ্কের পার্থক্য, তার মানে ওয়াই অক্ষের এই দুটা পয়েন্টের মধ্যে ওয়াই অক্ষের স্থানাঙ্কের পার্থক্য কতটুকু? ওয়াই অক্ষের স্থানাঙ্কের পার্থক্য হচ্ছে এতটুকু। তাহলে এতটুকু যদি ওয়াই অক্ষের স্থানাঙ্কের পার্থক্য হয় তাহলে এটার মান কত? y2 - y1। আর এক্স অক্ষের স্থানাঙ্কের পার্থক্য হচ্ছে এতটুকু, তাহলে এটার মান কত? x2 - x1। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি ঢাল নির্ণয় করতে চাই তাহলে ঢাল ইকুয়ালস টু কত? ওয়াই অক্ষের স্থানাঙ্কের পার্থক্য y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। এটা যদি থিটা হয় তাহলে একটু খেয়াল করে দেখো, এই y2 - y1 এটা যদি থিটা হয় তাহলে y2 - y1 এটা হচ্ছে লম্ব, আর x2 - x1 এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি এটা কি? ট্যান থিটা। সিম্পল। তার মানে ঢালকে আমরা ট্যান থিটার মাধ্যমে প্রকাশ করতে পারি। ঢালের মেইন ডেফিনেশনই হচ্ছে এটা, ওয়াই অক্ষের স্থানাঙ্কের পার্থক্য এবং এক্স অক্ষের স্থানাঙ্কের পার্থক্যের অনুপাত। এই ওয়াই অক্ষের স্থানাঙ্কের পার্থক্য এবং এক্স অক্ষের স্থানাঙ্কের পার্থক্যের অনুপাত থেকেই কিন্তু আমরা ট্যান থিটা পাইছি, মডিফাইড ফর্ম। তাহলে কোনো একটা কিছুর দিক নির্ণয় করতে গেলে পরে কোনো একটা ভেক্টরের বা কোনো একটা কোনো একটা রেখা দিক নির্ণয় করতে গেলে পরে সবচাইতে সহজ পন্থা হচ্ছে ট্যান থিটা দ্বারা বের করা। তুমি ইচ্ছা করলে পরে সাইন থিটা দ্বারা বের করতে পারো, কিন্তু ট্যান থিটাটা বের করতে পারলে পরে ট্যান থিটা তোমার যদি লম্বের মান জানা থাকে, ভূমির মান জানা থাকে, তাহলে তুমি ইজিলি ট্যান থিটা দ্বারা বের করতে পারবা। আর যদি তোমাকে সাইন থিটা দ্বারা বের করতে হয় তাহলে ডেফিনেটলি সেখানে তোমার লব্ধির মান জানা থাকতে হবে। সো আমরা ওই কমপ্লিকেশনসে গেলাম না, তো আমরা ট্যান থিটা দ্বারা বের করব। তাহলে এই ত্রিভুজ থেকে, তাহলে ত্রিভুজ থিটা, এই থিটাটা কতটুকু কাভার করতেছে? কোন ত্রিভুজটুকু কাভার করতেছে? ও বি ডি, এই ত্রিভুজটুকু কাভার করতেছে। তাহলে ত্রিভুজ ও বি ডি এ, তাহলে ও বি ডি এ ট্যান থিটা সমান সমান কি? লম্ব বাই ভূমি। লম্বকে এখানে লম্ব হচ্ছে বিডি, ভূমিকে ভূমি হচ্ছে ওডি। তার মানে আমরা
এখান থেকে আমরা একটু মানগুলা বের করি। তাহলে বিডি ডিভাইডেড বাই ওডি সমান সমান কি? ওডি সমান সমান হচ্ছে ও এ প্লাস এ ডি। বিডি এর মান কত? বিডি এর মান হচ্ছে আমরা জানি না, বিডি এর মান আমাকে বের করতে হবে। ও এর মান কত? ও এর মান হচ্ছে পি, আর এডি এর মান আমরা জানি না, এডি এর মান আমাকে বের করতে হবে। তাহলে ত্রিভুজ এ বিডি হতে এডির মান এবং বিডির মান বের করতে হবে। এডির মান তো আমরা আগেই বের করছি কজ আলফা দ্বারা, যে কজ আলফা সমান সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এডি, অতিভুজ হচ্ছে এ বি, অতএব এডি সমান সমান এ বি কজ আলফা। এবার হচ্ছে বিডি, এটা যদি আলফা হয় ডেফিনেটলি আমার বিডি লম্ব। যদি লম্ব হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি সাইন আলফা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্বকে বিডি, অতিভুজকে এ বি, তার মানে বিডি সমান সমান এ বি সাইন আলফা। একটু মানগুলি বসিয়ে দিই। বিডির মান হচ্ছে এ বি সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস এডি। এডির মান কত? এ বি কস আলফা। তাহলে এবির মান আমরা জানি, এবির মান হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। তাহলে ট্যান থিটা সমান সমান যদি এটা হয় কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, অতএব থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এটাই হচ্ছে আমার লব্ধির দিক। লব্ধির দিক নির্ণয় করার জন্য আমাকে লব্ধির কোণটা নির্ণয় করতে হইতো। লব্ধির কোণ কত? লব্ধির কোণ হচ্ছে থিটা, ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন ম্যাক্সিমাম স্টুডেন্টের মাথায় এই কোশ্চেনটা চলে আসে যে স্যার লব্ধিটা তো পি এর সাথে থিটা ডিগ্রি কোণে আছে, তাই না? লব্ধিটা হচ্ছে পি এর সাথে থিটা ডিগ্রি কোণে আছে। এখন লব্ধিটা যদি পি এর সাথে থিটা কোণ যদি আমি না নিয়ে আমাকে তো দিকই নির্ণয় করতে বলছে, সো নট নেসেসারিলি যে আমাকে পি এর সাথেই কোণ নির্ণয় করে এটাকে দেখাতে হবে। পি এর সাথে আমার কোণ নির্ণয় করে যতটুকু কোণ ছিল ততটুকু কোণের মান আমরা নির্ণয় করছি। এটা বাধ্যতামূলক না যে শুধু পি এর সাথে সে কোণ নির্ণয় করে, সে তো কিউর সাথে কোণ নির্ণয় করতেছে। সো কিউর সাথে উৎপন্নকৃত কোণের পরিমাণ আমি ধরলাম বিটা। এখন এই ট্যান বিটার মানটা আমরা কিভাবে নির্ণয় করব একটু খেয়াল করে দেখো। এটা মনে রাখার একটা শর্টকাট নিয়ম বলে দেই। লব্ধিটা পি এর সাথেও কোণ উৎপন্ন করছে, কিউর সাথেও কোণ উৎপন্ন করছে, তাহলে শুধুমাত্র আমরা পি এর সাথে উৎপন্নকৃত কোণের মানটাই কেন বের করব? এটা মনে প্রশ্ন আসতেই পারে। আমরা কিউর সাথে উৎপন্নকৃত কোণের মানটা বের করি। এখন কিউর সাথে উৎপন্নকৃত কোণের মানটাও ইচ্ছা করলে পরে আমরা বের করতে পারি। এখানে আমরা লম্ব টানছে হচ্ছে পি এর বর্ধিতাংশের উপর, তখন আমরা লম্ব টানবো হচ্ছে কিউর বর্ধিতাংশের উপর। যাই হোক, সেটা আমরা অত ইন ডিটেলসে না যাই। তাহলে ট্যান থিটা সমান সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এই যে থিটাটা, এই থিটাটা কার সাথে উৎপন্নকৃত কোণ? এই থিটাটা হচ্ছে পি এর সাথে উৎপন্নকৃত কোণ। এই থিটাটা হচ্ছে পি এর সাথে উৎপন্নকৃত কোণ। এখন আমি চাচ্ছি কিউর সাথে উৎপন্নকৃত কোণ দ্বারা লব্ধির দিকটা নির্ণয় করতে হবে। কিউর সাথে উৎপন্নকৃত কোণ দ্বারা লব্ধির দিকটা নির্ণয় করতে হবে। তাহলে এই ফর্মুলা থেকে আমরা সেটা বের করব। তাহলে কিউর সাথে উৎপন্নকৃত কোণের পরিমাণ হচ্ছে বিটা, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে আমরা ট্যান বিটা নিব। একটু খেয়াল করে দেখো, যখন আমরা পি এর সাথে কোণ নিয়েছি, ডান পাশের টার্ম আছে তিনটা, একটা হচ্ছে কিউ সাইন আলফা, একটা হচ্ছে পি এবং একটা হচ্ছে কিউ কজ আলফা, তাই না? ডান পাশে যখন আমরা টার্মগুলো দেখতেছি তখন এখানে আমাদের তিনটা টার্ম দেখা যাচ্ছে, একটা হচ্ছে কিউ সাইন আলফা, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ কজ আলফা। তাহলে নর্মাল কমন সেন্স থেকে কি বলে? কমন সেন্স থেকে বলে যে যার সাথে উৎপন্নকৃত কোণ সে, দেখো কিউর সাথে সাইন আলফা আছে, কিউর সাথে কজ আলফা আছে, পি এর সাথে কিন্তু কেউ নাই। পি কিন্তু এখানে একা, সিঙ্গেল। তাহলে কি আমি বলতে পারি না যার সাথে উৎপন্নকৃত কোণ সে সিঙ্গেল হয়ে ভগ্নাংশের নিচে চলে আসবে? তাহলে সে সিঙ্গেল হয়ে যদি ভগ্নাংশের নিচে চলে আসে, এখন আমি কার সাথে কোণ নিচ্ছি? কিউর সাথে উৎপন্নকৃত কোণ নিচ্ছি।
যদি আমরা কিউর সাথে উৎপন্নকৃত যদি কোণ নেই, তাহলে কিউ সিঙ্গেল হয়ে নিচে চলে আসবে, তাহলে কিউ সিঙ্গেল হয়ে নিচে চলে আসলো, প্লাস নিচে পি উপরে পি, ট্যানের মান হচ্ছে সাইন বাই কস, আর পি আর কিউর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা আলফা। এই যে হয়ে গেল কিউর সাথে তার দিক, তার মানে বিটা কিউ এর সাথে উৎপন্নকৃত কোণ। আবার দেখ, যার সাথে কোণ সে নিঃসঙ্গ হয়ে নি, তাহলে যার সাথে উৎপন্নকৃত কোণ সে সিঙ্গেল হয়ে নিচে চলে আসবে। এখানে বিটাটা হচ্ছে কিউর সাথে উৎপন্নকৃত কোণ, যার কারণে সে সিঙ্গেল হয়ে নিচে চলে আসলো, উপরে পি নিচে পি, ট্যান সমান সমান সাইন বাই কস, পি আর কিউর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা আলফা। সো আমাদের লব্ধির দিকটা আমরা ইচ্ছা করলে পরে পি এর সাথেও নির্ণয় করতে পারি, ইচ্ছা করলে পরে আমরা কিউ এর সাথেও নির্ণয় করতে পারি। এখন আমরা ঘটনাগুলো দেখব, যে আমরা যখন লব্ধির মান নির্ণয় করেছিলাম তখন আমরা যে ঘটনাগুলো দেখেছিলাম, এখন আমরা লব্ধির দিক নির্ণয়ের ক্ষেত্রে সেই ঘটনাগুলো আমরা একটু আলোচনা করব। লব্ধির দিক নির্ণয়ের ক্ষেত্রে সেই ঘটনাগুলো আমরা একটু আলোচনা করব। তাহলে লব্ধির দিকের ফর্মুলা কি? আমরা পি এর সাথে যেটা সেটাই নিচ্ছি, ট্যান থিটা সমান সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। আচ্ছা, এক নম্বর ইনসিডেন্ট ছিল, যদি দুইটা ভেক্টর পরস্পর একই দিকে ক্রিয়া করে, এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, পি এর মান হচ্ছে 3, কিউ এর মান হচ্ছে 4 একক, যদি একই দিকে ক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে আমাদের আলফার মানটা কত ডিগ্রি? আলফার মানটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে ট্যান থিটা সমান সমান কিউ সাইন 0 ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস 0। সাইন 0 মান হচ্ছে 0, তার মানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 0, তার মানে থিটা হচ্ছে 0 ডিগ্রি। তার মানে পি যেদিকে, কিউ যদি সেদিকে হয়, তাহলে লব্ধিটা কার সাথে কোণ উৎপন্ন করেছিল? লব্ধিটা পি এর সাথে কোণ উৎপন্ন করেছিল। তার মানে পি এর দিক কোন দিকে? পি এর দিক যেদিকে লব্ধিটার দিকও সেই দিকেই হবে, কারণ লব্ধিটা এখন পি এর সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তার মানে পি যেদিকে লব্ধিটা সেদিকে, আবার পি যেদিকে কিউ সেদিকে, তার মানে পি যেদিকে কিউ সেদিকে, লব্ধিও সেদিকে। তার মানে একটা বল 3 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছে, আমি তাকে 4 মিটার পার সেকেন্ড বেগে লাথি মারলাম, তার মানে বলটার যে লব্ধি 7 হয়েছে তার দিক হচ্ছে, বল যেদিকে যাচ্ছিল সেদিকে, আমি যেদিকে লাথি মারছি সেদিকে, তার মানে বল যেদিকে যাচ্ছিল অথবা আমি যেদিকে লাথি মারছি লব্ধির দিকও সেই দিক বরাবর। নাম্বার 2, পি ভেক্টর এর মান হচ্ছে 3, কিউ ভেক্টরের মান হচ্ছে 4। তার মানে এখানে পি আর কিউ পরস্পর মধ্যবর্তী কোণ, তারা পরস্পর বিপরীতে, তার মানে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। যদি 180 ডিগ্রি হয় তাহলে ট্যান থিটা সমান সমান কিউ সাইন 0 ডিগ্রি ডিভাইডেড বাই 180 ডিগ্রি ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ 180 ডিগ্রি ইকুয়ালস টু আবার 0, কারণ সাইন 180 মান হচ্ছে 0। এখন কথা হচ্ছে 0, অতএব থিটা ইকুয়ালস টু হয় 0 ডিগ্রি নতুবা 180 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখো, এখন লব্ধির দিকটা কোন দিক বরাবর হবে? বল যাচ্ছিল 3 মিটার পার সেকেন্ড বেগে এদিকে, আমি তাকে 4 মিটার পার সেকেন্ড বেগে অপোজিট বরাবর লাথি মারলাম, তাহলে বলের লব্ধি কত? বলের লব্ধি বেগ হবে 1 মিটার পার সেকেন্ড। তাহলে ইন জেনারেল বলটা কোন দিক বরাবর যাবে? বল যেদিকে যাচ্ছিল সেদিক বরাবর, ফাইনালি লব্ধি বল যেদিকে যাচ্ছিল সেদিক বরাবর, না আমি তাকে যেদিক বরাবর লাথি মারছি সেদিক বরাবর? বল যাচ্ছিল 3 মিটার পার সেকেন্ড বেগে এদিকে, আমি বলটাকে 4 মিটার পার সেকেন্ড বেগে এদিক বরাবর লাথি মারলাম, তাহলে বলের যে লব্ধি হবে 1 মিটার পার সেকেন্ড, সেই 1 মিটার পার সেকেন্ডটা কোন দিক বরাবর থাকবে?
মানে বলের বেগটা কোন দিকে হবে, সে যেদিকে যাচ্ছিল সেদিকে, না আমি যাকে যেদিকে লাথি মারলাম সেদিকে? ন্যাচারালি কি হয়, যেটা বড় বলটা সেদিক বরাবরই যাচ্ছে, তার মানে আমি তাকে যে বরাবর লাথি মারলাম বলটা সেই বরাবরই যাবে। তাহলে খেয়াল করে দেখো, লব্ধির দিকটা হয় 0 ডিগ্রি হবে নতুবা 180 ডিগ্রি হবে। এক্ষেত্রে লব্ধির দিকটা কত ডিগ্রি? এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে পি এর সাথে তার উৎপন্নকৃত কোণ কত? 0 ডিগ্রি। এবং কিউর সাথে তার উৎপন্নকৃত কোণ কত? 180 ডিগ্রি। সরি, পি এর সাথে তার উৎপন্নকৃত কোণ হচ্ছে 180 ডিগ্রি, কারণ পি যেদিকে লব্ধি তার ঠিক তার বিপরীতে, এবং কিউর সাথে উৎপন্নকৃত কোণ হচ্ছে 0 ডিগ্রি। এখান থেকে কি আমরা একটা জিনিস বুঝতে পারি না যে লব্ধিটা সবসময় বড়টার দিক বরাবর আসতেছে? এখন বল যদি 4 মিটার পার সেকেন্ড বেগে যেত, আমি যদি তাকে 3 মিটার পার সেকেন্ড বেগে লাথি মারতাম, তাহলে যে লব্ধিটা পাইতাম 1 মিটার পার সেকেন্ড, সেটা কিন্তু বল যেদিকে যাচ্ছে সেই বরাবরই থাকতো, কারণ সেখানে বলের বেগটা বেশি। তাহলে বলের দিক বরাবর সে 0 ডিগ্রিতে থাকতো, আমার লাথির দিক বরাবর সে 180 ডিগ্রিতে থাকতো। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? ভেরি গুড। তার মানে লব্ধিটা সবসময় বড়টার দিকে থাকবে। এখন এক্ষেত্রে লব্ধিটা বড়টার দিকে আছে, তার মানে কিউর সাথে আছে, কিউর দিক বরাবর আছে, যার কারণে কিউর সাথে সে 0 ডিগ্রিতে থাকবে, কিন্তু পি এর সাথে সে 180 ডিগ্রিতে থাকবে। এখন যদি পি যদি বড় হইতো, তাহলে সে পি এর সাথে 0 ডিগ্রিতে থাকতো, কিউর সাথে 180 ডিগ্রিতে থাকতো। ক্লিয়ার? তাহলে লব্ধিটা সবসময় বড়টার সাথে থাকবে। এই জিনিসটা আমরা একটু ইভ্যালুয়েট করব। এখন তাহলে দেখো 3 নাম্বার ইনসিডেন্ট। যদি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নাম্বার 3, ধরো পি ভেক্টর হচ্ছে এটা 3, যার মান, কিউ ভেক্টর হচ্ছে এটা, পি ভেক্টর হচ্ছে এটা, কিউ ভেক্টর হচ্ছে এটা, যার মান হচ্ছে 4। এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এখন 90 ডিগ্রি। তা এটা হচ্ছে তাদের লব্ধিটা পি ভেক্টরের সাথে থিটা ডিগ্রি কোণে আছে। তাহলে আমাদের ট্যান থিটার মানটা কীরকম হবে? তাহলে আমাদের লব্ধির দিকটা কীরকম হবে? তো ট্যান থিটা সমান কিউ সাইন আলফার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। কিউর মান কত? কিউর মান হচ্ছে 4 ডিভাইডেড বাই 3 প্লাস 4 কস 90 ডিগ্রি, তাহলে 4/3। তাহলে থিটা সমান ট্যান ইনভার্স 4/3। তাহলে আমরা যদি 4 নাম্বার ইনসিডেন্টে যদি যাই, এটা যদি পি ভেক্টর হয় যার মান হচ্ছে 3, এটা যদি কিউ ভেক্টর হয় যার মান হচ্ছে 4, তাহলে এটা যদি লব্ধি হয় আর যা কিনা পি এর সাথে থিটা ডিগ্রি কোণে আছে, এবং পি আর কিউর মধ্যবর্তী কোণ আমরা ধরলাম 120 ডিগ্রি। যদি এরকম হয়, আমরা কিন্তু এখান থেকেও সামান্তরিক অঙ্কন করতে পারি, কারণ এটা যদি কিউ হয়, এটার কিউ ভেক্টর হচ্ছে এটা সমান্তরাল এটা, তার মানে এটা হচ্ছে কিউ, এবং এটা হচ্ছে পি এর সমান্তরাল হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে পি। চিত্রটা একটু আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি। তাহলে এটা যদি পি হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, 120 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা জানি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে পরে অবশ্যই তাদেরকে সমপ্রারম্ভিক হইতে হবে। এটা যদি 120 ডিগ্রি হয়, ডেফিনেটলি এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কিউ ভেক্টর, লব্ধিটা হচ্ছে এটা আর, লব্ধিটা হচ্ছে আর। তাহলে এটা পি ভেক্টর হওয়ার কারণে এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর হওয়ার কারণে এটা কিউ ভেক্টর। তাহলে সেক্ষেত্রে আলফার মান হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে ট্যান থিটা সমান 4 সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 3 প্লাস 4 কস 60 ডিগ্রি।
তাহলে এখান থেকে আমরা মান বসাইলে থিটার মানটা আমরা খুব ইজিলি বের করতে পারি। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা লব্ধির দিক নির্ণয়ের ফর্মুলা থেকে আমরা বিভিন্ন ধরনের ইনসিডেন্ট আলোচনা করলাম। এখন ওই কনসেপ্টটা আমরা একটু চিত্র এঁকে বোঝার চেষ্টা করি যে লব্ধি সবসময় বড়টার দিকে হেলে থাকবে। আমরা বাঙালিরা একটা কথা বলে থাকি যে মানুষ সবসময় তেলা মাথায় তেল দেয়, ঠিক না? তেলা মাথায় তেল দেয়, তার মানে যার মাথায় তেল বেশি মানুষ তাকেই তেল দিতে পছন্দ করে। লব্ধিটার চরিত্রও ঠিক একই রকম। ধরো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। আমরা যদি এখান থেকে সামান্তরিক ড্র করার চেষ্টা করি, তাহলে এটা কিউ হওয়ার কারণে এটাও কিউ, এটা পি হওয়ার কারণে এটাও পি, তাই না? তাহলে এখান থেকে আমরা যে লব্ধিটা পাবো, এই দুইটা ভেক্টরের মধ্যে বড় কে? কিউ ভেক্টর ইজ গ্রেটার দ্যান পি ভেক্টর, তাই না? কিউ ভেক্টর ইজ গ্রেটার দ্যান পি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা যে লব্ধিটা অঙ্কন করব, এই লব্ধিটা হচ্ছে এটা। একটু খেয়াল করে দেখো তো, এই লব্ধিটা কার দিক বরাবর বেশি হেলে আছে? এটা আমরা কিভাবে বুঝবো? আমরা যদি এই দুইটার থেকে কোণ নির্ণয় করি, এটা এবং এটা, কার সাথে কম কোণে আছে? এটা যদি বিটা হয়, এটা যদি থিটা হয়, থিটা বড় না বিটা বড়? ডেফিনেটলি থিটা বড়, তার মানে পি এর থেকে দূরে আছে। বিটা ছোট, তার মানে কিউর কাছাকাছি আছে। তো লব্ধিটা কার দিকে ঝুঁকে আছে? কিউর দিকে ঝুঁকে আছে। কেন কিউর দিকে ঝুঁকে আছে? কারণ কিউটা বড়। সো আমরা এখান থেকে বুঝতে পারি যে যে ভেক্টরটা বড়, লব্ধিটা সবসময় তার দিকে ঝুঁকে থাকবে। এবার আমরা একটু উল্টা ঘটনা দেখি। এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। এখন এখান থেকে আমরা সামান্তরিক ড্র করি, ঠিক আছে? আমরা যদি এখান থেকে সামান্তরিক ড্র করি, তাহলে সেক্ষেত্রে আমাদের যে এটা যদি পি ভেক্টর হয়, ডেফিনেটলি আমার এটাও পি ভেক্টর। এটা যদি কিউ ভেক্টর হয়, ডেফিনেটলি আমার এটাও কিউ ভেক্টর। তাহলে সেক্ষেত্রে এখান থেকে যে লব্ধিটা হবে, সেই লব্ধিটা এখান থেকে আমরা যে লব্ধিটা ড্র করব, এটা যদি লব্ধি হয়, আর কিউর সাথে উৎপন্নকৃত কোণ হচ্ছে বিটা, পি এর সাথে উৎপন্নকৃত কোণ হচ্ছে থিটা। এখানে কি কার থেকে বড়? চোখের ইয়েতেই দেখা যাচ্ছে যে পি ভেক্টর ইজ গ্রেটার দ্যান কিউ ভেক্টর। তাহলে একটু খেয়াল করে দেখো, পি ভেক্টরের সাথে উৎপন্নকৃত কোণ হচ্ছে থিটা, কিউ ভেক্টরের সাথে উৎপন্নকৃত কোণ হচ্ছে বিটা। তাহলে এখানে কোনটা ছোট? পি এর সাথে উৎপন্নকৃত কোণটা ছোট। যেহেতু পি এর সাথে উৎপন্নকৃত কোণটা ছোট, তার মানে এই লব্ধিটা পি এর দিকে বেশি ঝুঁকে আছে। যেহেতু পি এর দিকে বেশি ঝুঁকে আছে, এই দুটা ভেক্টরের মধ্যে যেহেতু পি বড়, তার মানে লব্ধিটা সবসময় বড়টার দিকে বেশি ঝুঁকে থাকবে। তো এখান থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে লব্ধি সবসময় তেলা মাথায় তেল দেয়। লব্ধি সবসময় তেলা মাথায় তেল দেয়। সো এই হচ্ছে আমাদের লব্ধির মান এবং দিক নিয়ে যাবতীয় যত ফর্মুলেশন। এবং আমরা পড়েছিলাম যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে পরে অবশ্যই ভেক্টরগুলোকে সমপ্রারম্ভিক হইতে হবে। অবশ্যই ভেক্টরগুলোকে সমপ্রারম্ভিক হইতে হবে। আমি একটু আচ্ছা, আমরা এটা একটু শেষ করে নেই। একটা হচ্ছে লব্ধির মান। লব্ধির মান কত? লব্ধির মান হচ্ছে আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটা হচ্ছে লব্ধির মানের সূত্র এবং এটা হচ্ছে লব্ধির দিকের সূত্র। এখন যদি তোমাদের বলে যে ধরো পি একটি ভেক্টর, কিউ একটি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি।
এখন এখান থেকে যদি তোমাকে লব্ধি নির্ণয় করতে বলে তাহলে তোমরা কিভাবে লব্ধিটা নির্ণয় করবে? যেহেতু পি ভেক্টর এবং কিউ ভেক্টর এরা সমপ্রারম্ভিক ভেক্টর না, সো তাদেরকে আগে সমপ্রারম্ভিক ভেক্টর করে নিতে হবে। কিউ ভেক্টরটাকে রিপ্লেস করে আগে এখানে নিয়ে আসো। পি ভেক্টরটাকে রিপ্লেস করে, যেহেতু তুমি লব্ধি ভেক্টরের মান নির্ণয় করতেছো, পি ভেক্টরটাকে রিপ্লেস করে তুমি এখানে নিয়ে যাও। এটা যদি 120 ডিগ্রি হয়, ডেফিনেটলি এটা 60 ডিগ্রি হবে। তাহলে লব্ধির মান নির্ণয় করার জন্য তাহলে এদের লব্ধিটা কি হবে? এদের লব্ধিটা হবে এটা, তাই না? এদের লব্ধিটা হচ্ছে এটা। তাহলে সেক্ষেত্রে আমার লব্ধির মানটা কি হবে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস। এখন আমরা আলফার মানটা কত বসাবো? 120 ডিগ্রি বসাবো না 60 ডিগ্রি বসাবো? 120 ডিগ্রি, কিন্তু এটা সমপ্রারম্ভিক ভেক্টর না, সো তুমি অ্যাঙ্গেলটা এটা বসাইতে পারবে না। তোমাকে অবশ্যই কত ডিগ্রি বসাইতে হবে? 60 ডিগ্রি বসাইতে হবে। অথবা যদি তোমাকে এরকমভাবে দিত, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি যদি হইতো, তাহলে সেক্ষেত্রে এখন তোমাদের লব্ধির মান নির্ণয় করতে বলতো। যদি বলে, তাহলে লব্ধির মানটা যদি নির্ণয় করতে বলে, তাহলে সেক্ষেত্রে লব্ধিটা হবে এটা, কারণ হচ্ছে এখন পি আর কিউ এরা সমপ্রারম্ভিক ভেক্টর, এবং এক্ষেত্রে আমাদের লব্ধির মান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস। এখন এদের মধ্যবর্তী কোণ, যেহেতু এরা সমপ্রারম্ভিক ভেক্টর, যার কারণে এদের মধ্যবর্তী কোণ এখন 120 ডিগ্রি। একটু খেয়াল করে দেখো, যদি কোণটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে লব্ধির মানটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু কোণটা যদি স্থূল কোণ হয় তাহলে লব্ধির মানটা ছোট হয়ে যাচ্ছে, তাই নয় কি? যদি সূক্ষ্ম কোণ হয়, যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে লব্ধির মান হয় বড়, আর যদি স্থূল কোণ হয় তাহলে লব্ধির মান হয় ছোট। ওকে, আচ্ছা। এখানে আরেকটা ব্যাপারে অনেক ছেলেপেলের ম্যাথ করার ক্ষেত্রে বিরাট একটা কনফিউশন তৈরি হয়। আমরা যে লব্ধির মানটা বের করেছি, সেই লব্ধির মানটা হচ্ছে আমরা ইন জেনারেল ফর্মুলাতে কী লিখি? আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা, তাই না? আচ্ছা, এখানে আমরা যদি এই ফর্মুলাটাকে একটু স্পেসিফিক করে লিখতে চাই, তাহলে এখানে লব্ধির মানটা হচ্ছে, আমরা লব্ধির মানটাকে এভাবে লিখতে পারি, এটা শুধুমাত্র মান আকারে প্রকাশ করতেছে রুট ওভার, এখানে পিটা হচ্ছে পি ভেক্টরের মান তার বর্গ, কিউটা হচ্ছে কিউ ভেক্টরের মান তার বর্গ, প্লাস 2p ভেক্টরের মান ইন্টু কিউ ভেক্টরের মান ইন্টু কজ আলফা। এখন অনেক সময় দেখা গেছে যে কিউ ভেক্টরের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা তোমার মাইনাস সাইনে দেওয়া থাকে। কীরকমভাবে? একটু খেয়াল করে দেখো। ধরো পি ভেক্টর হচ্ছে এটা, পি ভেক্টর হচ্ছে এটা, তার মান হচ্ছে 3 একক। কিউ ভেক্টর হচ্ছে এটা, তার মান হচ্ছে 4 একক। এখন পি ভেক্টরের ডাইরেকশন যেদিকে, কিউ ভেক্টরের ডাইরেকশন ঠিক কিন্তু তার বিপরীত দিকে। এই 4টা হচ্ছে শুধুমাত্র তার মান। আমরা জানি যে মানে আমরা নেগেটিভ সাইন ব্যবহার করতে পারি না, মান সবসময় কি হয়? পজিটিভ হয়। তাহলে আমরা যদি এখানে ব্যবহার করতে চাই, তাহলে আর ভেক্টরের মান হবে, বা লব্ধি ভেক্টরের মান হবে রুট ওভার পি স্কোয়ার। পি স্কোয়ার মানে হচ্ছে পি ভেক্টরের মানের বর্গ, তার মানে 3 স্কোয়ার, প্লাস এখানে যদি তোমার মাইনাস সাইনও দেওয়া থাকে, তারপরে কি এখানে আমি মাইনাস সাইন ব্যবহার করব, কারণ আমরা এখানে শুধুমাত্র কিউ ভেক্টরের মান নিয়ে কাজ করতেছি। তাহলে কিউ ভেক্টরের মান কত? কিউ ভেক্টরের মান হচ্ছে 4 তার বর্গ, প্লাস 2 ইন্টু পি ভেক্টরের মান হচ্ছে 3, কিউ ভেক্টরের মান হচ্ছে 4 ইন্টু কজ। পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এখানে 180 ডিগ্রি। আলফার মানটা হচ্ছে 180 ডিগ্রি হবে। সো এখানে আমার -4 আমি কখনোই ব্যবহার করতে পারবো না, কারণ এটা শুধুমাত্র আমার মান নিয়ে কাজ করা হচ্ছে, মান কখনো নেগেটিভ হতে পারে না। এখানে শুধুমাত্র আমরা মান নিয়ে কাজ করেছি, মান কখনোই নেগেটিভ হতে পারে না। যেটা মান নেগেটিভ, মানে কিউ ভেক্টরটা যেহেতু অপোজিটে, এটা ডিপেন্ড করবে শুধুমাত্র আলফার উপর। আলফার মান অপোজিট হওয়ার কারণে
ভেক্টর দিয়ে অপোজিট হওয়ার কারণে আলফার মান আমরা 180 ডিগ্রি বসিয়ে দিছি, ওখান থেকে আমার আর এর মানটা আমরা ইভ্যালুয়েট করতে পারবো। এরপর আমরা আরেকটা ইনসিডেন্টে চলে যাই। দুইটা ভেক্টরের বিয়োগ কিভাবে আমরা বের করতে পারি একটু খেয়াল করে দেখো। ধরো এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। তোমাকে বললো তুমি এমন একটি লব্ধি ভেক্টর বের করো যে লব্ধি ভেক্টরটা হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে তুমি কি করবে? এটা যদি কিউ ভেক্টর হয় তাহলে তার মাইনাস কিউ ভেক্টরটা কোন দিক বরাবর হবে? তার মাইনাস কিউ ভেক্টরটা হবে এই দিক বরাবর। এটা হচ্ছে মাইনাস কিউ ভেক্টর। তোমাকে লব্ধিটা কার কার মধ্যে বের করতে বলছে? পি আর মাইনাস কিউর মধ্যে। আমরা কি এটাকে এভাবে লিখতে পারি না, পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর? এখন এই লব্ধি ভেক্টরের মানটা কি হবে? ধরো তাদের মধ্যবর্তী কোণ দেওয়া ছিল 60 ডিগ্রি, তাহলে পি আর মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। এখন এখান থেকে যদি তোমাকে লব্ধি বের করতে বলে তাহলে লব্ধিটা হবে ডেফিনেটলি আমার পি আর মাইনাস কিউর মধ্যে, পি আর মাইনাস কিউর মধ্যে। তাহলে পি আর মাইনাস কিউর মধ্যে লব্ধিটা হচ্ছে এটা, পি আর মাইনাস কিউর মধ্যে লব্ধি ভেক্টরটা হচ্ছে এটা। এটা হচ্ছে এখন আর। তাহলে এখান থেকে যদি আমি লব্ধির মানটা বের করতে চাই তাহলে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কস আলফা। তাহলে আমরা এটাকে ইভালুয়েট করি। একটু আগে আমরা কি লিখেছি? লব্ধি ভেক্টরের মান সমান সমান রুট ওভার পি ভেক্টরের মান তার স্কোয়ার, কিউ ভেক্টরের মান তার স্কোয়ার প্লাস 2পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান কস আলফা। তাহলে রুট ওভার পি ভেক্টরের মান কত? ধরো আবার সেই পি ভেক্টরের মান হচ্ছে 3 প্লাস কিউ ভেক্টরের মান, যদি এটা আমরা মাইনাস পি আর মাইনাস কিউর মধ্যে লব্ধি বের করতেছি, কিন্তু এখানে আমরা কিউ ভেক্টরের শুধুমাত্র মান নিব। কিউ ভেক্টরের মান হচ্ছে ধরো 4, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ভেক্টরের মান হচ্ছে 3, কিউ ভেক্টরের মান হচ্ছে 4 ইন্টু কস আলফা। এই আলফাটা কোনটা নেব? পি আর মাইনাস কিউর মধ্যবর্তী কোণ কত? পি আর মাইনাস কিউর মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে এই লব্ধি ভেক্টরটা যেটা কিনা পি আর মাইনাস কিউর লব্ধির মান আমাকে নির্ণয় করতে দিতে বলছে, তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের আলফার মানটা হবে 120 ডিগ্রি, কারণ পি আর মাইনাস কিউর মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। আমরা এখানে কিউর জায়গাতে অবশ্যই -4 বসাবো না, কারণ এখানে আমরা কিউ ভেক্টরের মান নিয়ে কাজ করতেছি। এখন যদি আমাকে লব্ধি ভেক্টর এটা বের করতে বলে আর ভেক্টর সমান সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, তখন আমাদের কি হবে? তখন আমাদের কি হবে? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তাহলে সেক্ষেত্রে আমাদের এটার মানটা আমাদের কত হবে? লব্ধি ভেক্টরের মানটা যদি আমাকে বের করতে বলে তাহলে এই লব্ধি ভেক্টরের মানটা তখন হবে লব্ধি ভেক্টরের মান সমান সমান রুট ওভার পি স্কোয়ার। পি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, কিউ স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 কস, আমাকে কি বের করতে বলছে? পি আর প্লাস কিউ ভেক্টরের লব্ধি। তাহলে পি আর প্লাস কিউ ভেক্টরের লব্ধি কত হবে? এটা এখান থেকে যদি আমরা লব্ধি বের করার চেষ্টা করি, এটা এখান থেকে যদি আমরা লব্ধি বের করার চেষ্টা করি তাহলে আমাদের লব্ধিটা হবে এটা, এটা হচ্ছে আর, এটা হচ্ছে পি আর প্লাস কিউ ভেক্টরের লব্ধি। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। একটু খেয়াল করে দেখো, ওই যে আমরা বলেছিলাম যে যদি তাদের মধ্যবর্তী কোণ স্থূল কোণ হয় তাহলে লব্ধিটা হয়ে যায় ছোট, আর যদি তাদের মধ্যবর্তী কোণ সূক্ষ্ম কোণ হয় তাহলে লব্ধিটা হয়ে যায় বড়। সো এই হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরের মান এবং লব্ধি ভেক্টরের দিক নিয়ে আলোচনা। আমরা সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা লব্ধি ভেক্টরের মান এবং দিক নির্ণয় করার চেষ্টা করলাম এবং বিভিন্ন ধরনের ইনসিডেন্ট দিয়ে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আসলে মান এবং দিকগুলো আমরা কিভাবে নির্ণয় করব। নেক্সট ক্লাসে আমরা উপাংশ সূত্র নিয়ে আলোচনা করব। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।